শহর ছাড়িয়ে গ্রামের ঘরে ঘরে করোনা পজিটিভ হয়েও চেপে যাচ্ছেন অনেকে। ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৬২ জনের মৃত্যু। অক্সিজেনের খুব সমস্যা। পরীক্ষা করার পর যদি দেখছি যে পজিটিভ, বাড়িতে রাখার বেশি চেষ্টা করে, লুকিয়ে থাকার ফলে বেশি ছড়াচ্ছে। আমাদেরকে অনেকজন বলে যে আপনারা একটু চুপে চাপে আসবেন, যদি চুপে চাপে আসেন তাহলে আশেপাশে কেউ জানবে না। শাটডাউনের কথা শুনে ছুটির দিনে ঢাকা ছাড়তে মানুষের ঢল, ফেরিতে উপচে পড়া ভিড়। একভাবে যাইতে হবে এখন, যেহেতু উদ্দেশ্য গন্তব্যস্থানে রওনা দিছি। আমার ইমার্জেন্সি দরকার আছে, যাইতেছি নাহলে কি আমি ঢাকা উঠে যাই। শুনতাছি কালকেতে বলে ফুল লকডাউন দিবে নাকি, মানুষের কানাকানি শুনতাছি। এখন এই ডাবল করে মানুষ বসাচ্ছে আর ভাড়াও ডাবল নিচ্ছে। ঈদের সময় করোনা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা, যে কোনো সময় প্রজ্ঞাপন। কঠোর বিধিনিষেধ এবং সেখানে আসলে যাতে করে মানুষ বাইরে না বেরোয়, এটা যেন খুবই মোর ইফেক্টিভ হয়। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামী জুনে চলবে মেট্রো রেল, শুরুতেই উত্তরা আগারগাঁও অংশ চালুর পরিকল্পনা। চীন থেকে আসা পদ্মা সেতুর গ্যাস পাইপলাইন ইয়ার্ডে, সুফল পাবে দক্ষিণের কোটি মানুষ। প্রয়োজনে অনলাইনে কম ছাড়ে পণ্য বিক্রি, অসুস্থ প্রতিযোগিতা বন্ধে কার্যকর হবে নতুন নিয়ম বলছেন সংশ্লিষ্টরা। লেনদেন বন্ধের বিষয়ে নতুন নির্দেশনার অপেক্ষায় 5 ব্যাংক। প্রতি ঘন্টায় ছাপা হয় জাল রাজস্ব স্ট্যাম্প, রাজধানীতে ছাপাখানায় অভিযান চালিয়ে গ্রেফতার 4। 20 কোটি টাকার নকল স্ট্যাম্প সহ 3.5 কোটি টাকা জব্দ। ঈদ সামনে রেখে কোরবানির বাজার ধরতে প্রস্তুত খামারিরা। ভারতীয় গরু না আসায় হাটে দেশি পশুর ভালো দাম ওঠার আশা। শহর ছাড়িয়ে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। ঘরে ঘরে এখন উপসর্গ নিয়ে রোগী, কিন্তু নেই প্রশাসনের তদারকি কিংবা বাড়ির সদস্যদের সচেতনতা। পজিটিভ হয়েও চেপে যাচ্ছেন অনেকে, চলাফেরা করছেন অবাধে। শেষ মুহূর্তে হাসপাতালে ছোটায় বাড়ছে চাপ, বাড়ছে প্রাণহানি। গত 24 ঘন্টায় উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে 62 জন মারা গেছেন। সবচেয়ে বেশি সংক্রমণ ঝিনাইদহে, 62%। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। 3 ঘন্টা হয়ে গেল, রোগীরা হাতই দেয়নি। খালি উপর নিচে খালি ঘুরে বেড়াচ্ছি, এ তো আমরা বেড পাচ্ছি নিকো। দিন যতই যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর তালিকা। উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ সারা দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গ্রামের পরিস্থিতি ভয়াবহ হলেও জ্বর, সর্দি, শ্বাসকষ্টজনিত রোগ নিয়েই ঘোরাফেরা করছে মানুষ। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পরই ছুটছেন হাসপাতালে। লোক ভয় পাচ্ছে, তার চলাফেরার গতিতে সমস্যা হচ্ছে, যার দরুন তারা লুকায় যাচ্ছে, চেপে যাচ্ছে, আপনার একঘরা করে দিচ্ছে। সাপ্লাই দিচ্ছি ফ্রি অক্সিজেন, তো এই সময়তে আমাদেরকে ফোন দেওয়া হয়। যখন আমাদেরকে ফোন দেওয়া হয়, আমাদেরকে অনেকজন বলে যে আপনারা একটু চুপে চাপে আসবেন, যদি চুপে চাপে আসেন তাহলে আশেপাশে কেউ জানবে না। রাজশাহী মেডিকেল সহ হাসপাতালে রোগীদের ঢল নেমেছে, শয্যা আর অক্সিজেন সংকট প্রকট। গত 24 ঘন্টায় করোনায় ও উপসর্গে 14 জন মারা গেছেন। এদের মধ্যে রাজশাহীর 6, চাঁপাইনবাবগঞ্জের 4, নওগাঁ 3 ও নাটোরের 1 জন। নির্ধারিত 357 শয্যায় চিকিৎসা নিচ্ছেন 423 জন। রোগীর অনেক চাপ, 14 দিন হচ্ছে, আজকে মনে হয় 50টা 60টা রোগী মারা গেছে, আমরা এই নিজে চোখেই দেখলাম। অক্সিজেনটা নিয়ে গেলাম তো দেখি অক্সিজেন নাই, পরে আবার ফেরত নিয়ে আসলাম, বেডে নিয়ে যাব, সেটা তো সিট খালি নাই। নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে অনেকে জ্বর নিয়েও বাজারে যাচ্ছেন। ঢিলেঢালা লকডাউনে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি উধাও। খুলনার 3টি হাসপাতালে একদিনে মারা গেছেন 8 জন। শনাক্ত হার ঠেকেছে 54%। 3 দিন দেখতেছি আর মাত্রা বাইরে যাচ্ছে করোনা, তাই এখন যেভাবে আছে এইভাবে থাকাই উচিত। বের হয়েছি মূলত নাস্তা কেনার জন্য, কিন্তু পেলাম না, কোথাও না পেয়ে বাধ্য হয়ে ফিরে যাচ্ছে। আমি নিজেও অসুস্থ। অনেকে বিনা কারণে ছুটে না তাই বাইরে বেরোনোর চেষ্টা করতেছে। উচ্চ ঝুঁকিতে থাকা যশোরের অবস্থা বেগতিক, মারা গেছেন 11 জন। লাগামহীনভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে সাতক্ষীরায়। প্রতিদিনের মতো গত 24 ঘন্টাতেও 8 জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় গত কয়েকদিন ধরে জেলায় করোনার শনাক্ত হার 50%। করোনায় উপসর্গে মারা গেছেন 6 জন। কুষ্টিয়ায় একদিনে 7 জন মারা গেছেন, আর ঝিনাইদহে আক্রান্তের হার 62%, মারা গেছেন 2 জন। এছাড়া উত্তরের রংপুর বিভাগেও পাল্লা দিয়ে বাড়তে শুরু করেছে মৃত্যু ও সংক্রমণ। গত 24 ঘন্টায় বগুড়ায় 3 জন, ঠাকুরগাঁয়ে 2 জন ও পঞ্চগড়ে 1 জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ।
এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী রাকিবুল হাসান। সরাসরি চলে যাব তার কাছে। রাকিব, ধন্যবাদ রিচার্ড। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সংক্রমিত রোগীর যে সংখ্যা বা চাপ সেটি কিন্তু বাড়তে আছে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছুক্ষণ আগেই জরুরি বিভাগ থেকে যে তথ্যটি পেয়েছি, গেল 7 ঘন্টায় 15 জন করোনা শনাক্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন, যাদের অক্সিজেন লেভেল খুব একটি ভালো অবস্থায় নেই। জরুরি ভিত্তিতেই তাদেরকে ভর্তি নেওয়া হয়েছে। হাসপাতালের যে 10টি করোনার ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু তাদেরকে পর্যায়ক্রমে ভর্তি করা হচ্ছে। আপনাকে একটু বলে রাখতে চাই, গেল 24 ঘন্টায় রাজশাহী বিভাগে 871 জন নতুন করোনায় আক্রান্ত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন এদের মধ্যে 180 জন, এবং এর মধ্যে করোনায় গেল 24 ঘন্টায় মারা গেছেন 14 জন। আর হাসপাতালে 357টি শয্যার মধ্যে ভর্তি আছেন 423 জন। অতিরিক্ত যে সমস্ত রোগীরা আছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে জরুরিভাবে নতুন বেড সংযোজন করে, এবং সেখানে কিন্তু যে সেন্ট্রাল অক্সিজেন সেটি না দিয়ে যে সিলিন্ডার অক্সিজেন সেটি সরবরাহ করা হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে করোনার এত রোগীর চাপ আসলে সামাল দেওয়ার জন্য আসলে খুবই বিব্রতকর একটি অবস্থায় পড়ছেন হাসপাতাল কর্তৃপক্ষ, এবং একই সাথে বিড়ম্বনা তাদের বাড়ছে, রোগীর সংখ্যা বাড়ছে এবং তারা হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই অবস্থায় রিচার্ড, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু বিভাগের প্রত্যেকটি জায়গা থেকে আমরা ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ প্রত্যেকটি জায়গা থেকে রোগীর চাপ আছে, সেই চাপ সামলানোর জন্য হাসপাতাল প্রত্যেক সপ্তাহে চেষ্টা করছেন একটি করে নতুন করোনা যে ওয়ার্ড সেটিকে বৃদ্ধি করার জন্য, এবং আরও একটি ওয়ার্ডের কাজ চলছে যেটি সম্পন্ন হলে আরও 48টি বেড সংযোজিত হবে, নির্ধারিত হবে করোনা রোগীদের জন্য। তবে এই হাসপাতালের যে শয্যা সংখ্যা সেটি বাড়ার পাশাপাশি কিন্তু যে এখন নতুনভাবে কিন্তু রাজশাহীর যে সমস্ত উপজেলাগুলো রয়েছে, গ্রামাঞ্চলগুলো রয়েছে, সেখানে করোনা রোগীর সংখ্যা বাড়ছে এবং সেখানে আক্রান্তের হার বাড়ছে। আমরা সকাল থেকেই যারা কিনা হাসপাতালে গ্রামাঞ্চল থেকে এসেছে তাদের সাথে কথা বলেছি। যে বিষয়টি ঘটছে সেখানে যে আসলে আক্রান্ত হওয়ার পরে যে উপসর্গগুলো আছে সেগুলো আসলে বলতে চাচ্ছেন না তারা, এবং একটা পর্যায়ে গিয়ে যখন খুব খারাপ একটি অবস্থা আসছে রোগী, তখনই আসলে তারা হাসপাতাল আসছেন। তো সেই কারণে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি মেনে চলাটা যেমন জরুরি, একইভাবে কিন্তু রাজশাহীর গ্রাম অঞ্চলগুলো স্বাস্থ্য সচেতন হিসেবে করে তোলার জন্য প্রশাসনের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তো রিচার্ড, রাজশাহী করোনা পরিস্থিতির এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী মেডিকেল কলেজের সামনে থেকে সেখানকার করোনা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। কোভিড নিয়ন্ত্রণে ঈদের আগে আসছে কঠোর বিধি নিষেধের প্রজ্ঞাপন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন এলেই কার্যকর হবে। সময় সংবাদকে একথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। বিদ্যমান নির্দেশনায় অফিস আদালত যানবাহন খোলা রেখে কার্যকর ফল না আসায় শাটডাউনের সুপারিশ করা হয়েছে বলে জানান জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি। অন্যদিকে জাতীয় কমিটির সুপারিশ যৌক্তিক হলেও মাঠ পর্যায়ে তা কার্যকর কতটা সম্ভব তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। দেশে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে প্রথমবারের মতো গত বছরের ২৬শে মার্চ থেকে সাধারণ ছুটির ঘোষণা দেয় সরকার। আদতে লকডাউন হিসাবেই পরিচিত পাওয়া সেই সাধারণ ছুটি কয়েক দফা বেড়ে ৬৬ দিন কার্যকর থাকে। এরপর নানা সময়ে সংক্রমণের ঊর্ধ্বগতিতে বিধিনিষেধ, কঠোর বিধিনিষেধ, লকডাউন, সর্বাত্মক লকডাউন, কঠোর লকডাউন, আঞ্চলিক লকডাউন কিংবা বিশেষ লকডাউন ইত্যাদি নানা শব্দবন্ধে জাতীয় ও স্থানীয় পর্যায়ে জারি করা হয় প্রশাসনিক নির্দেশনা। তবে এসবের কিছুতেই কার্যকর ফল না পেয়ে এবার সামনে এলো নতুন শব্দ, শাটডাউন। ভারতে পাওয়া ডেল্টা ধরনের দাপটে দেশে কোভিডের দ্রুত ঊর্ধ্বগতিতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ, সারা দেশ 14 দিনের সম্পূর্ণ শাটডাউনে জরুরি সেবা ছাড়া পুরোপুরি বন্ধ রাখতে হবে যানবাহন, অফিস আদালত সহ সবকিছু। আর ঈদের আগে আরও কঠোর বিধিনিষেধ কার্যকর করার কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। যেহেতু অফিস আদালত, গণপরিবহন, বাজারঘাট সবই খোলা, তার কারণে এটা কিন্তু কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না। আমরা জাতীয় কারিগরি পরামর্শক কমিটি মনে করি যে এমন একটি শাটডাউন হবে যেখানে অফিস আদালত, দোকানপাট, গণপরিবহন এভরিথিং বন্ধ থাকবে, মানুষ ঘরে থাকবে। কঠোর বিধিনিষেধ এবং সেখানে আসলে যাতে করে মানুষ বাইরে না বেরোয়, এটা যেন খুবই মোর ইফেক্টিভ হয়। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের কনসার্ন দিকে সেটা প্রস্তুত করা, যদি আজকে ঘোষণা হয় তাহলে কালকে থেকে হতে পারে, যদি কালকে ঘোষণা হয় পরশুদিন থেকে হতে পারে।
তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হলেও মাঠ পর্যায়ে সেসবের বাস্তবায়ন খুব কমই হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে লেজে গোবরের চিত্র কোভিড নিয়ন্ত্রণের পরিবর্তে উল্টো বাড়িয়েছে মানুষের ভোগান্তি। তাই কোভিড নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ যৌক্তিক হলেও তা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। আমরা তো অনেক কিছু বলে আসছি, এরকম কোনোটাতেও আমরা মাত্র সঠিকভাবে প্রতিফলিত হতে দেখিনি। শাটডাউন কখনো প্ল্যান করে আগামীকাল থেকে দেবো এরকম হয় না। শাটডাউন মানে হচ্ছে এখন এই মুহূর্ত থেকে। এই মুহূর্ত না হলে তো আপনি আরও যতক্ষণ সময় দিচ্ছেন ততক্ষণ আপনি ছড়াতে সাহায্য করতেছেন। বিশেষজ্ঞরা বলছেন কেবল নির্দেশনা নয়, কার্যকর শাটডাউনে প্রয়োজন মানুষের খাদ্য সরবরাহ সহ জরুরি সেবা নিশ্চিত করা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শাটডাউনের ঘোষণা আসতে পারে এমন কথা শুনে আগেভাগেই ঢাকা ছাড়ছেন অনেকে। ছুটির দিনের সকালে রাজধানীর প্রবেশ মুখে মানুষের ঢল নামে। বাস বন্ধ থাকায় ভেঙে ভেঙে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ছুটছেন সাধারণ মানুষ। প্রতিটি গাড়িকেই পুলিশের তল্লাশি চৌকি পার হতে হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়িকেই ঢাকায় ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। কিন্তু ঠেকানো যাচ্ছে না পায়ে হাঁটা মানুষের ঢল। শুক্রবার সকালে ঢাকায় ঢোকা ও বের হওয়ার অন্যতম প্রবেশমুখ গাবতলী এলাকা। লকডাউন উপেক্ষা করেই ছুটছেন হাজার হাজার নারী পুরুষ। মাস্কও নেই অনেকের মুখে, জিজ্ঞেস করলেই অজুহাতের নানা ফিরিস্তি। শাটডাউনের কথা শুনে আগে ভাগেই অনেকে ছাড়ছেন রাজধানী। মাস্ক আছে, যদি ওই যে বাবুটা আছে গরমের জন্য খুলে রাখছি একটু। আমার বাচ্চা আছে দুইটা, আমার স্ত্রী চাকরি করে গার্মেন্টসে, আমার যাইতেই হবে। দেশে তো সবাই যাইতেছে, এই যে মানুষের ঢল পড়ে গেছে। যানবাহন না থাকায় ঝুঁকি নিয়ে কাভার্ড ভ্যান, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল সহ বিকল্প বাহনে কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের। দুর্ভোগেরও নেই শেষ। তারপরও কেন এই যাত্রা? আমার ইমার্জেন্সি দরকার আছে, যাইতেছি, নাহলে কি আমি ঢাকা উঠে যাই? আগে এক সিটে একজন ছিল, এখন এই ডাবল করে মানুষ বসাচ্ছে আর ভাড়াও ডাবল নিচ্ছে। একভাবে যাইতে হবে এখন, যেহেতু উদ্দেশ্যে গন্তব্যস্থানে রওনা দিছি। এদিকে রাজধানীর আশপাশের 7 জেলায় চতুর্থ দিনের লকডাউনেও সড়ক মহাসড়কে থেমে নেই গণমানুষের চলাচল। শুক্রবার ছুটির দিনেও নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দেখা গেছে ঢল। গণপরিবহন বন্ধ থাকলেও ট্রাক, পিকআপ ভ্যান ও অন্যান্য ছোট যানবাহনে করে গন্তব্যের উদ্দেশ্যে ছুটছেন তারা। ইনকাম নাই, আমরা তো 100 টাকা খরচ, আমরা কই পাবো এই টাকাটা? কলকারখানা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান বেশিরভাগই খোলা, এবং যার কারণে এখানের মানুষজনের একটু আনাগোনাও বেশি। গাজীপুরে যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। চন্দ্রা মোড়ে চেকপোস্ট বসিয়ে টহল দিচ্ছে ট্রাফিক পুলিশ। উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা জরুরি যানবাহন ছাড়া আটকে দেয়া হচ্ছে সব ধরনের গাড়ি। যৌক্তিক কোনো কারণ ছাড়া আমরা কোনো গাড়ি প্রবেশ করতে দিচ্ছি না, বেরোতে দিচ্ছি না। শুধু যাদের অনুমতি আছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 20 জেলার মানুষের রাজধানীতে প্রবেশের অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটেও জরুরি ফেরি সার্ভিসে পার হচ্ছেন সাধারণ মানুষ। অন্য দিনের তুলনায় দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। সাবিত সারোয়ার, সময় সংবাদ। এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন এবং শিমুলিয়া ফেরিঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি মামুনের কাছে। মামুন। রিচার্ড, সকাল গড়িয়ে এখন দুপুর, এবং এই সময়টাতে এসে আমরা দেখছি যে সকাল থেকে যে পরিমাণ জনচাপ ছিল ঢাকামুখী এবং ঢাকা থেকে বের হতে, সেই চাপ কিন্তু এখন অনেকটাই কম। আমরা দেখছি যে পুলিশের যে চেকপোস্টটি রয়েছে ঢাকা থেকে বের হওয়ার পথে, সেই চেকপোস্ট দিয়ে কিন্তু অসংখ্য ব্যক্তিগত গাড়ি প্রতি মিনিটে ঢাকার বাইরে বের হচ্ছে, এবং সেই গাড়িগুলো কিন্তু যাত্রী পরিবহন করছে। এছাড়া জরুরি পণ্য পরিবহনের কাজে যে সমস্ত গাড়ি রাতে বা দিনের যে কোনো সময় ঢাকায় এসেছিল, সেই গাড়িগুলো ফেরার পথেও কিন্তু সেগুলোতে করে বিভিন্ন গন্তব্যে যারা যাবেন তারা সেগুলো ঠিকঠাক করে চুক্তিভিত্তিকভাবে তারা যাতায়াত করছেন, এবং সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে যারা ঢাকার বাইরে যাচ্ছেন তাদেরকে। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখেছি এই যে সকাল থেকে হাজারো মানুষ ঢাকা থেকে আশপাশের যে জেলা বা দূর দূরান্তের যে জেলাগুলো আছে সেগুলোতে যাওয়ার জন্য ঢাকা থেকে বেরিয়েছেন। এই যে গাবতলী হয়ে আমিনবাজার ব্রিজ দিয়ে আমরা দেখেছি দীর্ঘ পথ তারা পায়ে হেঁটে এসেছেন, এবং যখনই তারা কোনো যানবাহন পেয়েছেন, কোনো মাইক্রোবাস বা ব্যক্তিগত গাড়ি বা কাভার্ড ভ্যান, তারা কিন্তু হুমড়ি খেয়ে পড়েছেন তাতে ওঠার জন্য, এবং আমরা দেখেছি গাদাগাদি করে কিন্তু তারা উঠে বসেছেন, এবং অনেকে দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিন্তু কোনো যানবাহন পাননি, এবং যারা পেয়েছেন তাদেরকে কিন্তু কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হয়েছে। আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে, বলছেন যে তারা যেটি শুনেছেন যে অতি সম্প্রতি শাটডাউনের একটা পরিকল্পনা চলছে। আপনি জানেন রিচার্ড যে কোভিড-19 সংক্রান্ত যে
কোভিড-19 সংক্রান্ত যে জাতীয় পরামর্শ কমিটি রয়েছে সেই কমিটি একটি সুপারিশ করেছে যে 14 দিনের জন্য শাটডাউন দেওয়ার, এবং এই খবর শোনার পরই কিন্তু তারা যদি এই শাটডাউন বাস্তবায়ন হয় তাহলে তারা আসলে আটকা পড়বেন এই ভয়ে কিন্তু তারা চলে যাচ্ছেন। জানিয়ে রাখি যে ঢাকার আশপাশের যে জেলাগুলো লকডাউন করা হয়েছে মূলত সংক্রমণ কমাতে, সেই লকডাউন এলাকাগুলো থেকেও কিন্তু মানুষজন ঢাকায় আসছেন এবং ঢাকা থেকে যারা যাচ্ছেন ওই সমস্ত সংক্রমিত জেলায় কিন্তু তারা যাচ্ছেন। তো বলা চলে যে মানুষের স্রোত সকাল থেকে অনেকটাই বেশি ছিল এবং এখন দুপুরবেলায় অনেকটা কম আমরা দেখতে পাচ্ছি। যারা অধিকাংশ মানুষ সকাল থেকে চলে গেছেন, ছুটির দিন হয় সকাল সকাল বেরিয়েছিলেন তারা। রিচার্ড, আমার কাছে গাবতলী থেকে ছিল এতটুকুই। আমরা চলে যাচ্ছি শিমুলিয়া ফেরিঘাটে, সেখান থেকে জানাবেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। মামুন, যেমনটি আপনি বলছিলেন যে ঢাকায় যে গাবতলীর দৃশ্যের কথা বললেন, এখানকার চিত্রটি কিন্তু আবার আমরা ভিন্ন রকম দেখছি। যে রাজধানী ঢাকায় কিন্তু আসার চাপটা একটু বেশি এবং লোকজন দক্ষিণাঞ্চল থেকে কিন্তু ফেরি ভর্তি করে আসবার চেষ্টা করছেন। আমি যদি একটি পরিসংখ্যান দেই আপনাকে, যে গেল 24 ঘন্টায় কিন্তু এইখানে 3500 মতো যানবাহন পারাপার হয়েছে। তার মধ্যে কিন্তু এই বাংলা বাজার ঘাট থেকে ফেরি এসছে প্রায় 1800টি এবং এপার থেকে গেছে কিন্তু 1700টি। আর এখানে যেই রাজস্ব আয় হয়েছে গেল 24 ঘন্টায় সেটি কিন্তু 35,28,000 ছাড়িয়ে গেছে। তো এইখানে এই পরিসংখ্যানটি হচ্ছে যানবাহনের, আর যাত্রী যারা যাচ্ছেন সেটা কিন্তু ভিন্ন জনপ্রতি 25 টাকা করে নেওয়া হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেরি যখন এসে ভিড়ছে তখন কিন্তু দক্ষিণাঞ্চলের বহু মানুষ এখানে এই ঘাট দিয়ে নেমে যাচ্ছে, কিন্তু নেমে গিয়ে তারা পড়ছেন বিড়ম্বনায় যে এই শিমুলিয়া ঘাটে কিন্তু ঢাকাগামী তেমন কোনো পরিবহন নেই। এখানে কিন্তু ভেঙে ভেঙে অতিরিক্ত অর্থ ব্যয় করে রাজধানীতে যেতে হচ্ছে। আর দক্ষিণাঞ্চল মুখী লোকজন কম থাকার পেছনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলছেন যে ঢাকা থেকে এই ঘাটে আসার পথে কিন্তু পথে পথে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যাতে রাজধানী থেকে লোকজন দক্ষিণাঞ্চলে ঢুকতে না পারে। এই যে রাজধানীকে বিচ্ছিন্ন করার একটা প্রয়াস, সেই জায়গাটার কারণে কিন্তু অনেকে ফিরে যাচ্ছে, সেখানে লোকজন কম হচ্ছে। কিন্তু যারা দক্ষিণাঞ্চল থেকে আসছেন তাদের কিন্তু ঢাকায় প্রবেশের ব্যাপারে তেমন বাধার কারণ হচ্ছে না, এই কারণে যে তারা ভেঙে ভেঙে প্রত্যেকটি চেকপোস্ট পর্যন্ত নানা রকম ছোট যানবাহনে করে গিয়ে তারপরে পায়ে হেঁটে আবার আরেকটি যানবাহনে উঠছে, সে কারণটি কিন্তু এমনটি হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে এই যে সর্বাত্মক লকডাউনের কথা যেটি বলা হচ্ছে, এখানে কিন্তু এর কোনো বালাই নেই, স্বাস্থ্যবিধি কোনো বালাই নেই, গাদাগাদি করে কিন্তু তারা ফেরিতে লোকজন আসছে। আর সংশ্লিষ্টরা বলছেন যে এই শাটডাউনের খবরে কিন্তু যারা নানা রকম চাকরির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে তারা কিন্তু দক্ষিণাঞ্চল থেকে এখন রাজধানীতে প্রবেশের চেষ্টা করছেন। তো এই যে শিমুলিয়া ঘাট, সেখানে কিন্তু এই লকডাউনের মধ্যে কিন্তু মানুষের অনেক রকম বিড়ম্বনা চলছে, কারণ এই বন্দরটিতে কিন্তু মানুষের আসলে সেবার মতো ওরকম সুযোগ সুবিধা নেই। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত, এই কখনো বৃষ্টি কখনো রোদ, এসব কারণে কিন্তু বিড়ম্বনা আরো বাড়ছে। তো এই ছিল শিমুলিয়া ঘাটের সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। রিচার্ড। যাত্রীচাপের সবশেষ খবরাখবর জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, এবং তারও আগে গাবতলী থেকে ছিলেন আমাদের আরেক সহকর্মী কামরুজ্জামান মামুন। এবছর নয়, আগামী জুনে শুরু হবে মেট্রো রেলের আনুষ্ঠানিক যাত্রা। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালুর পরিকল্পনা কর্তৃপক্ষের। আগামী বছরই চালু হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশ, আর মতিঝিল থেকে কমলাপুর 2024 সালের আগেই চালুর আশ্বাস তাদের। প্রিন্স আরেফিনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। দিনরাত এক করেই এখন কাজ চলছে মেট্রো রেলে। প্রতিদিনই এখানে আসলে নতুন নতুন অগ্রগতি চোখে পড়বে, আর তাই জানান দিচ্ছে খুব বেশি দেরি নাই, যখন নগরবাসীর দুর্ভোগ লাগবে চালু হবে এই স্বপ্নের মেট্রো রেল। এরই মধ্যে প্রথম 3টি স্টেশনের অবকাঠামো নির্মাণ কাজ শেষ পর্যায়ে চলছে, উপরে শেড নির্মাণের কাজ, পাশাপাশি সমান তালে এগিয়ে চলছে ইলেকট্রিক লাইন টানার কাজও। মে মাস পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল অংশের অগ্রগতি 64.54%। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অগ্রগতি 85.74%। আগারগাঁও থেকে মতিঝিল অংশ হয়েছে 62.50%। আর ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইকুইপমেন্টের কাজে গিয়েছে 56.04%। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট এবং মেকানিক্যাল ইকুইপমেন্ট এগুলি বাংলাদেশে আসা, এগুলি সংযোজন করা, তার সাথে সাথে টেস্ট রানগুলো করা ইত্যাদি ইত্যাদি, তার অগ্রগতি হচ্ছে 56.04%।
0.4%। তবে শেষ কোথায়? প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক বলছেন আসছে জুনে আংশিক অর্থাৎ উত্তরা থেকে আগারগাঁও অংশ চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা তাদের। এই ধারাবাহিকতায় এরপরে আসবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের পালা, আর কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশ নির্ধারিত সময়ের আগেই শেষ করার পরিকল্পনা তাদের। আপনাদের সামনে যখন আমরা ট্রেনটা নিয়ে আসছিলাম তারপর থেকে আমি 1 বছর বলছি, সেভাবে যদি আমরা অগ্রসর হই আমরা মনে করি যে আগামী জুন মাসের ভিতরে প্রথম অংশে এটা চলাচল করা হয়তো সম্ভব হবে। অর্থাৎ আমাদের প্রকল্প মেয়াদের আগেই এটার কমার্শিয়াল অপারেশনে এটা যাবে। বৃহস্পতিবার ডিপোর মধ্যে 1 কিলো ট্রায়াল দিয়েছে প্রথম কোচটি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুতে সব রেল স্ল্যাবে বসে যাওয়ার পর এখন গ্যাস পাইপলাইন বসাতে চলছে ব্যস্ততা। চীন থেকে সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর পাইপ নিয়ে আসা হয়েছে প্রকল্প এলাকায়। পাইপলাইন চালু হলে দক্ষিণাঞ্চলের মানুষের কাছে পৌঁছে যাবে দেশের প্রধান এই জ্বালানি সম্পদ। আবু সাঈদের ক্যামেরায় বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের প্রতিবেদনে। পদ্মা সেতুর গ্যাস লাইন স্থাপনের কাজ চলছে এখন পুরোদমে। চীন থেকে সমুদ্রপথে 12 মিটার লম্বা 531টি গ্যাস পাইপ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এর মধ্যে 5টি পাইপ পদ্মা সেতুর মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে এসে গেছে। বাকি পাইপগুলো আসার পথে রয়েছে। এই গ্যাস পাইপ কেটে পরবর্তী ধাপের প্রক্রিয়া চলছে এখন। পদ্মা সেতু দিয়ে লাইন যাচ্ছে, গ্যাসের লাইন দক্ষিণাঞ্চলে, অবশ্যই খুব ভালো লাগতেছে। ফাইনালি টেস্ট নেব, টেস্টের আনুষঙ্গিক কিছু কাম আগে থাকে সেই কাজগুলো আমরা শুরু করছি। বাকি যে পাইপগুলা চিটাং পোর্টে আছে ওগুলা 2-1 দিনের মধ্যেই আমাদের এখানে চলে আসবে। 7টি মডিউলে ভাগ করে 6.15 কিলোমিটার সেতুতে 6.70 কিলোমিটার গ্যাস পাইপ বসবে। এই পাইপলাইনে সেতুর 1 নম্বর ও 42 নম্বর খুঁটি দিয়ে মাটিতে নামিয়ে আনা হবে। যুক্ত হবে জিটিসিএল এর সাবস্টেশনে। দুই প্রান্তে 2টি সাবস্টেশন থাকবে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হয়ে নাঙ্গলবন্দর থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর হয়ে গ্যাস যুক্ত হওয়ার কথা রয়েছে মাওয়ার গ্যাস সাবস্টেশনে। এখান থেকে গ্যাস যাবে দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের কাছে। সংশ্লিষ্টরা মনে করছেন 6 মাসের মধ্যে সেতুতে পাইপ বসানো সম্ভব হবে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির ভিতরে এটা সম্পাদন হবে এবং এই সম্প্রচার লাইনটা আমরা জিটিসিএল তাদের কাছে হস্তান্তর করতে সক্ষম হবে। সেতুর 42 থেকে 37 নম্বর খুঁটি পর্যন্ত 1 জুলাই সেতুতে পাইপ স্থাপন শুরু হবে। পদ্মা সেতুর গ্যাস সংযোগ নিশ্চিত করবার জন্য 762 মিলিমিটার ডায়া এবং 25.40 ওয়াল থিকনেসের এই গ্যাস পাইপলাইন তৈরি করা হচ্ছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। অনলাইন কেনাকাটায় বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন ই কমার্স সংশ্লিষ্টরা। তারা বলছেন প্রয়োজনে কম ছাড়ে পণ্য বিক্রি করা হবে, তবু নিয়মের মধ্যে থেকে এ খাতে শৃঙ্খলা ফেরাতে হবে। অর্থনীতিবিদদের মতে এমনভাবে নীতিমালা করতে হবে যাতে ক্রেতা বিক্রেতা সবারই স্বার্থ রক্ষা হয়। এদিকে 10টি ই কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার অপেক্ষায় 5টি ব্যাংক। অনলাইনে বেচা কেনার হাট দিনে দিনে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই মাধ্যমে যুক্ত হচ্ছেন লাখ লাখ ক্রেতা বিক্রেতা। করোনাকালে ই কমার্সের জনপ্রিয়তা বেড়েছে আরও কয়েক গুণ। লোভনীয় অফার ক্রেতাদের কাছে ব্যাপক সাড়া ফেললেও বিপত্তিও আছে অনেক। মূল্য পরিশোধের পর পণ্য হাতে পেতে অপেক্ষায় থাকতে হয় কয়েক মাস পর্যন্ত। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও উঠেছে হরহামেশা। এ অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ, পণ্য হাতে পাওয়ার পরই মূল্য পরিশোধ করবেন ক্রেতা। আর গেটওয়ের নিয়ন্ত্রণে থাকবে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নগদ অর্থ পরিশোধ না করে ডেবিট, ক্রেডিট কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পণ্য কেনার পরামর্শ বাণিজ্য মন্ত্রণালয়ের। ব্যাংক অথবা ক্রেডিট কার্ড যারা আছে তারা সেই পেমেন্টটাকে কন্ট্রোল করবে, যে পেমেন্ট দেওয়ার পর পণ্য ডেলিভারি হলে তারা যদি মেসেজ পায় তখন তারা সেই পেমেন্টটা কনফার্ম করবে। এমন সিদ্ধান্তে অনলাইন কেনাকাটায় ই কমার্সগুলোর অসুস্থ প্রতিযোগিতা অনেকাংশেই কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেই সাথে ক্রেতা বিক্রেতার মাঝে আস্থা বাড়াতে সহায়তা করবে। ভালো একটি সিদ্ধান্ত হয়েছে। এর ফলে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যে অনাস্থার জায়গাটা ক্ষেত্রে তৈরি হয়েছিল সেটি অনেকাংশে দূর হবে বলে আমি বিশ্বাস করি। হয়তো আগে আমরা যেই পরিমাণ ডিসকাউন্ট দিতে হতো হচ্ছে কম ডিসকাউন্টেও হয়তো এখন বেশি ক্রেতারা কিনতে আগ্রহী হবে। অর্থনীতিবিদরা বলছেন কম দামে জিনিস বিক্রি করা নিয়মের মধ্যে হলে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে স্বাগত জানাতে হবে নতুন নতুন উদ্যোগ কিংবা উদ্ভাবনকে।
আমরা ইদানিংকালে প্রায়ই দেখছি বিভিন্ন সংস্থা নানান রকমের অফার দিচ্ছে, অনেক কম দামে জিনিসগুলো বিক্রি করছে। অসুবিধা নাই যদি এটা নিয়মের মধ্যে হয় এবং সত্যিকার অর্থেই যিনি বিক্রেতা এবং যিনি ক্রেতা তার স্বার্থ যদি রক্ষা হয়, বিক্রেতা যেন যথাসময়ে তার পণ্যের যে পেমেন্টটা সেটা পেয়ে যান, আবার ক্রেতাও যেন যথাসময়ে তার পণ্যটার ডেলিভারি পেয়ে যান। চোখ ধাঁধানো মূল্য ছাড়ে অগ্রিম অর্থ নিয়ে ব্যবসা করা 10টি মার্কেট প্লেসে কার্ডের মাধ্যমে লেনদেন এরই মধ্যে বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি ব্যাংক। এই ব্যাংকগুলো এখন তাকিয়ে আছে বাংলাদেশ ব্যাংকের পরবর্তী নির্দেশনার দিকে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে কোরবানির বাজার ধরতে প্রস্তুত দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত মৌলভীবাজারের খামারিরা। তারা বলছেন করোনাকালেও এবারের হাটে পর্যাপ্ত গবাদি পশু আসবে এবং খামারিরাও ভালো দাম পাবেন। শাহ অলিদুর রহমানের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। গত কয়েক বছর ধরে ভারতীয় গরু আসা বন্ধ থাকায় মৌলভীবাজারে বাড়ছে গবাদি পশু লালন পালনকারীর সংখ্যা। জেলার 7টি উপজেলায় রয়েছে প্রায় 2500 খামার। এসব খামারে দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ করে কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। করোনা সত্ত্বেও এবার ভালো দাম পাওয়ার আশা প্রত্যেক খামারির। ইন্ডিয়াতে যে গরু না হয় তাহলে আমরা এবার লাভবান, কিন্তু এবার ইনশাল্লাহ আশা করাম 7 থেকে 8 লাখ টাকা সেল দেওয়ার। আর খুব খানে লকডাউনের কারণে হাড়ির রেটটা খুব বেশি পড়ে গেছে। আশা করা মোটামুটি লাভবান যদি ইন্ডিয়া থেকে গরু না আসে। এগুলো মোটা তাজা করান হইতে পারি তো সেল দিলে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাওয়া যাইব। বিভিন্ন স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, হরমোন ইত্যাদি ব্যবহার করে কৃত্রিম উপায়ে কেউ যাতে গরু মোটা তাজাকরণ করতে না পারে তার নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। নিরাপদ প্রাণী জন্মের নিশ্চিত করার জন্য আসলে আমরা খামারি পর্যায়ে সবার দ্বারে দ্বারে যাচ্ছি, গিয়ে তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় এবার কোরবানিতে স্থানীয় খামারিদের কাছ থেকেই সরবরাহ হবে কমপক্ষে 65,000 গবাদি পশু। সময় সংবাদ, মৌলভীবাজার। নিয়ন্ত্রণহীন রাজধানীর কাঁচা বাজার। 60 টাকার নিচে কেনা যাচ্ছে না কোনো ধরনের সবজি। নাগালের বাইরে মাছের বাজারও। করোনা মহামারীর মধ্যে বাজারে বাড়তি খরচের ধকল সামলাতে গিয়ে নাভিশ্বাস ক্রেতাদের। আমরা যে কিভাবে দিনাতিপাত করতেছি এটা শুধু আমরাই বলতে পারি। করোনা সংকটে কমেছে আয়, অথচ কাঁচা বাজারে সবজির আকাশচুম্বী দামে নিজের অসহায় অবস্থা গোপন করতে পারেননি এই ক্রেতা। বাজারে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েই চলেছে। রাজধানীর কল্যাণপুর নতুন বাজারে এ সপ্তাহে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 60 টাকায়, করল্লা 60 থেকে 70 টাকা, টমেটো গাজর 80 টাকা, কাঁচা মরিচ 50 থেকে 60 টাকা, কাঁকরোল 50 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, এক আঁটি পুঁই শাক বিক্রি হচ্ছে 30 টাকায়, লাউ শাক বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। ধনিয়া পাতা নিলাম এক মুঠা মাত্র, মানে এক মুঠা নিচে 20 টাকা। আপনার করল্লা এটা কেজি চাচ্ছে 60 টাকা। ম্যাক্সিমাম জিনিসপত্রের দাম এই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, যেটা মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। বাড়তি দামের পেছনে বাজারে বৃষ্টির অজুহাত এখনো চলছে। বাড়তি যোগ হয়েছে পরিবহন খরচ। কার সময় তো কত রঙের কথাই কইব। 3 দিনে 1000 টাকা লইছে, যে আবার দেখা যায় এমন দিন আছে 800-900 টাকা লাভ হয়। রাস্তা থেকে নিয়ে আসি ওদের 20 টাকা করে, এক গাড়ি মাল যতই কম বেশি আনি 200 থেকে 250 টাকা ভাড়া। মাছের বাজারে মাগুর মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 550 টাকায়, শিং 400 টাকা, পাবদা 400 টাকা, পাঁচমিশালি মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকায়। ইলিশের দাম কেজিতে 100 টাকা বেড়ে আকার ভেদে বিক্রি হচ্ছে 1200 টাকা থেকে 1700 টাকায়। চাঁদায় নিয়েছি 700 টাকা করে কেজি নিয়েছে। মাছের দাম তো অনেক বেশি, যেটা একেবারে আমাদের নাগালের বাইরে। পানি বাড়তেছে অবশ্য, মাছ তো ধরা পড়তেছে না। মাছ ধরা পড়লে হইলো তাইলে দাম কমার চিন্তা ভাবনা আছে আর কি। তবে এ সপ্তাহে কেজিতে প্রায় 15 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 টাকায়। এছাড়া গরুর মাংস 600 টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রয়োজনীয় জনবল এবং জলযান সংকটের মুখে দায়িত্ব পালনে চরম বেকায়দায় পড়েছে নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চল। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী এবং রাঙামাটি নিয়ে গঠিত এ নৌ অঞ্চলে মান্ধাতা আমলের 2টি স্পিড বোট নিয়ে টহল দিতে হচ্ছে শত শত কিলোমিটার নৌপথ। অথচ অর্থনৈতিক দিক দিয়ে এটি দেশের গুরুত্বপূর্ণ অঞ্চল বলে বিবেচিত। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বন্দরনগরী সদরঘাট এলাকার BIWTC ঘাটে বাঁধা নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের একমাত্র স্পিড বোটটি। আরেকটি ইঞ্জিন চালিত নৌকা রয়েছে রাঙ্গামাটির কাফতাই লেকে। অথচ দুটি বোট নিয়েই মেঘনা, কর্ণফুলী, হালদা, বাকখালী এবং নাফ নদীর মতো এই অঞ্চলের ছোট বড় 15টি নদী এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম লেক কাফতাই লেকের নিরাপত্তায় কাজ করতে হচ্ছে নৌ পুলিশকে। বিশাল এই অঞ্চলে মাত্র 1টি থানা এবং 8টি ফাঁড়ির অনুমোদন দেওয়া হয়েছে। আর এসব থানা ও ফাঁড়িতে 159 জনের বিপরীতে দায়িত্বরত রয়েছেন মাত্র 149 জন। আমাদের কিছুটা জনবল সংকট রয়েছে এবং জলযানের সমস্যা রয়েছে। আমাদের কর্তৃপক্ষ তা নিরসনের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয় চট্টগ্রাম নৌ অঞ্চলে প্রয়োজনীয় নৌযান না থাকায় অভিযানের পাশাপাশি নৌ অপরাধ দমনে ব্যাগ পেতে হচ্ছে সরকারি এই সংস্থাটিকে। ওইখানকার স্থানীয় নৌকা অথবা স্পিডবোট ভাড়া করে আমরা অভিযানগুলো পরিচালনা করি। না, আমাদের জন্য নিজস্ব যদি জলযান থাকতো আমরা আরও ভালো অভিযান, ভালো উদ্ধার আর ক্রাইম রিলেটেড যে অপরাধগুলো এগুলো অনেকাংশে কমে আসতো। সম্প্রতি চট্টগ্রাম নৌ অঞ্চলে বান্দরবন পার্বত্য জেলাকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি নতুন আরও 7টি ফাঁড়ি স্থাপনের প্রস্তাবনা পাঠানো হয়েছে। স্থলভাগের তুলনায় এই নদীভিত্তিক অপরাধগুলো কিছুটা ভিন্ন মাত্রার। এছাড়া চট্টগ্রামে বন্দরের অবস্থানের পাশাপাশি নদীর পরিমাণ বেশি হওয়ায় এখানে নৌপুলিশকে অত্যাধুনিক করার কোনো বিকল্পই নেই। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে কমল দে, সময় সংবাদ। ভারতে টিকা কর্মসূচিতে গতি আনতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। ভ্যাকসিন নেওয়ার আগ্রহ তৈরির পাশাপাশি শারীরিক কিংবা মানসিকভাবে পিছিয়ে থাকা নাগরিকদেরও টিকার আওতায় আনা হচ্ছে বিভিন্নভাবে। টিকা নেয়ার বিপরীতে দেয়া হচ্ছে নানা সুযোগ সুবিধাও। এদিকে কলকাতায় ভুয়া করোনার ভ্যাকসিন প্রয়োগের অভিযোগ উঠেছে। কলকাতা থেকে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বিশ্বের অন্যতম জনবহুল দেশ ভারতে গণহারে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই অনেকটা ঢিমেতালে চলছিল এর কার্যক্রম। চলতি বছরের 16 জানুয়ারি থেকে এই টিকাদান কর্মসূচি শুরু হলেও 130 কোটি জনগণের দেশটিতে এ পর্যন্ত মাত্র ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়েছে মাত্র 30 কোটি মানুষকে। টিকাদান কর্মসূচির এই ধীর গতি সত্ত্বেও চলতি বছরের মধ্যেই দেশের অধিকাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা স্থির করেছে ভারত সরকার। বৃহস্পতিবার কলকাতার পার্ক সার্কাস এলাকায় অবস্থিত রামকৃষ্ণ ফাউন্ডেশনের নিজস্ব উদ্যোগে আয়োজিত টিকাদান কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে অটিজম আক্রান্ত ব্যক্তিদেরও। খুব টেনশন করছিলাম, ওকে না নিলে ওর জন্যই আসা। তবে টিকার স্বল্পতার কারণে যেমন ব্যাহত হচ্ছে টিকাদান কার্যক্রম, তেমনি টিকা নিয়েও মানুষের মধ্যে তৈরি হচ্ছে নানা ধরনের বিভ্রান্তি। এরই অংশ হিসেবে ভারতের একটি বেসরকারি বিমান সংস্থা টিকা গ্রহণকারী যাত্রীদের জন্য 10% ছাড়ে টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে। যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে দিয়ে ভ্যাকসিনেশনটা শুরু হয়েছিল এবং আজকে সবাই পাচ্ছে। এদিকে চারদিকে যখন ভ্যাকসিনের গতি বাড়ানোর চেষ্টা চলছে, সেখানেই কলকাতায় দুটি জায়গায় ভুয়া ভ্যাকসিনেশন কার্যক্রমের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওই প্রতারকের খপ্পরে পড়ে খোদ তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকেও নিতে হয়েছে ভ্যাকসিন। তবে ওই ভ্যাকসিন আসল না নকল সেটা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এর তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। পর্যাপ্ত সুযোগ পাওয়া ক্রিকেটাররা তাদের স্বাভাবিকটা দিতে পারলেই টেস্ট ক্রিকেটেও দ্রুত উন্নতি করবে বাংলাদেশ, নয়তো এই ফরম্যাটে তলানির দিকেই থাকতে হবে। সময় সংবাদের কাছে এমন আক্ষেপ প্রকাশ করেছেন সাবেক টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার সুমন। টেস্ট মর্যাদার 21 বছরে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলাতে পারেনি বাংলাদেশ, এজন্য আরও গভীরে কাজ করার কথা জানান বাশার। হুমায়ুন কবির রোজের রিপোর্ট। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি 2 দশক পেরিয়ে 21 বছরে বাংলাদেশ, কিন্তু প্রত্যাশার কতটুকু প্রাপ্তি মিলাচ্ছে সেই প্রশ্নটা থেকেই যায়। যাদের হাত ধরে বাংলাদেশ এই এলিট ক্রিকেটের পথ চলা, তাদেরই অন্যতম একজন কারিগর হাবিবুল বাশার সুমন। তার কাছে জেনে নেব টেস্ট ক্রিকেটে এই 21 বছরে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু মিলেছে। প্রত্যাশা প্রাপ্তি যদি বলেন, 2000 সালে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, যখন টেস্ট খেলা শুরু করেছি, তখন থেকে যদি এখনের অবস্থা বলেন, ডেফিনেটলি আমরা টেস্ট ম্যাচে ঠিক প্রত্যাশার যেটা করেছিলাম সেখানে পৌঁছাতে পারিনি।
যখন হাবিবুল বাসার আবার নির্বাচক, এই সমালোচনা কিংবা কোনো প্রভাব থাকে কি দল নির্বাচনে? আমার ক্রিকেট এক্সপিরিয়েন্স অনেক বড়। অবশ্যই আমার একটা সবার আগে চেষ্টা থাকে যেন আমি কখনো আমার কাজে ভুল না করি। কাউকে দলে নেওয়ার থেকে কাউকে বাদ দেওয়াটা আমার কাছে অনেক কঠিন মনে হয়। আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপে তখন আপনার বাংলাদেশ দলকে কোথায় দেখতে চান, কোন পজিশনে? এখন তো আমরা তলানিতে আছি। উইকেট টেকিং বলার বাড়ছে আমাদের দলে, যেটা অনেক বড় প্লাস পয়েন্ট। আমার মনে হয় যে নেক্সট চ্যাম্পিয়নশিপে যখন আমরা খেলবো এটা আমাদেরকে অনেক সাহায্য করবে। একটা অনেক বড় দিকে আমাদের উন্নতি করতে হবে, সেটা আমাদের ব্যাটিং। আমাদের সোফা টেস্ট ম্যাচে কিন্তু এখন আমরা ভালো ব্যাটিং করতে পারছি না। প্রত্যাশা প্রাপ্তি তখনই মেলাতে পারবে যখন যে ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে সেই ক্রিকেটাররা যদি আস্থার প্রতিদানটা দিতে পারেন, তবে কিন্তু বাংলাদেশ যে টেস্টের স্বপ্ন দেখছে তলানি থেকে একটু উপরের দিকে একটু উন্নতি করবে, তখনই সেই প্রত্যাশার প্রাপ্তি মিলবে। তবে যে ক্রিকেটারদের সময় এবং তাদের পিছনে আসলে সার্বিক বিনিয়োগ করছে ক্রিকেট বোর্ড, তারা যেন তার যথাযথ ব্যবহার করতে পারেন। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের বরমীতে খাদ্যাভাবে লোকালয়ে হানা দিচ্ছে বানর, নষ্ট করছে আশেপাশের বাসিন্দাদের জিনিসপত্র। স্থানীয়দের দাবি, অত্যাচারে অতিষ্ঠ হলেও কখনো কখনো মানবতার কারণে খাদ্য সরবরাহ করেন তারা। এই পরিস্থিতির জন্য বন বিভাগের উদাসীনতাকে দায়ী করছেন তারা। কর্তৃপক্ষ জানায়, গাছ লাগিয়ে খাদ্য সংকট মোকাবেলার চেষ্টা চলছে। গাজীপুর থেকে রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। বনের বানর লোকালয়ে আসে প্রায়ই। স্থানীয়দের কাছে প্রথমে বিনোদনের উৎস মনে হলেও দিনে দিনে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাণীগুলো। কয়েক বছরে বানরগুলোর ক্ষুধা নিবারণের প্রধান উৎস হয়ে গেছে এলাকাবাসীর সরবরাহ করা খাবার। মাঝে মধ্যে স্থানীয় কিংবা দর্শনার্থীদের কাছ থেকে এভাবে কিছুটা খাবার জুটলেও প্রয়োজনের তুলনায় তা একেবারেই অপ্রতুল। স্থায়ী ব্যবস্থা করা না গেলে বর্মির এই বানরের ঐতিহ্য অদূর ভবিষ্যতে অনেকটাই হারাতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, বন থেকে স্থানান্তর হচ্ছে অনেক বানর। দীর্ঘদিন ধরে বর্মি বাজারে এদের আবাস গড়ে উঠেছে। নগরায়ন ও বৃক্ষ নিধনের ফলে সংকট তৈরি হয়েছে বানরের আবাসন ও খাবারে। তাদের খাবারটা যদি সরকার থেকে প্রত্যেক দিন অন্তত একবেলাও যদি নিশ্চয়তা দেওয়া যায়, তাহলে বানর প্রকৃতির যে সৌন্দর্য, এই শোভা কিন্তু দিন দিন বৃদ্ধি পেতেই থাকবে। সরকারি খাদ্য আইতো, ওখানে কোনো সরকারি খাদ্য বাজারে ব্যবসায়ীরা খাওয়াইতো, এখন যখন ওইখানে খানাটা না পাওয়ার পরে গ্রামে ঢুকছে। বানররা যাতে তাদের দলে সুন্দরভাবে ঢুকতে পারে এবং তাদের যাতে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হয়, সেরকম ব্যবস্থা চাই। সরকারিভাবে বর্মিতে বানরের জন্য কোনো বরাদ্দ না থাকায় স্থানীয়দের সহযোগিতায় নিয়মিত খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জনপ্রতিনিধি। বানর যে একটা পশু, তার খাবার দরকার, সেই জন্য আমি চিন্তা করতেছি যে এই বর্মির সোসাইটি একটা গ্রুপ আছে, ওদেরকে নিয়ে সবসময় যাতে খাবারটা আমি দিতে পারি, এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। বন বিভাগ জানিয়েছে, বানর যেন প্রাকৃতিক খাবারের অভ্যাস পরিবর্তন না করে, সে কারণেই অন্য খাবার দেয়া হচ্ছে না। বানরকে যদি আমরা রুটি, কলা বা খাবার এসব প্রোভাইড করি, বানরের ন্যাচারাল খাদ্যাভ্যাস থেকে কিন্তু তার সেই স্বভাবটা পরিবর্তন হয়ে যাবে। 2016 সালে এখানকার বানরের জন্য 5 টন চাল জেলা প্রশাসন বরাদ্দ দিলেও পরে আর দেয়া হয়নি বলে জানান এলাকাবাসী। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শহর ছাড়িয়ে গ্রামের ঘরে ঘরে করোনা, আরও 62 জনের মৃত্যু। ঢাকা ছাড়তে মানুষের ঢল, ফেরিতে উপচে পড়া ভিড়। ঈদের সময় চলাচল নিয়ন্ত্রণে যে কোনো সময় কঠোর বিধিনিষেধ। আগামী জুনে চলবে মেট্রো রেল, শুরুতেই উত্তরা আগারগাঁও অংশ চালুর পরিকল্পনা। চীন থেকে আসা পদ্মা সেতুর গ্যাস পাইপলাইন ইয়ার্ডে, সুফল পাবে দক্ষিণের কোটি মানুষ। এই ছিল দুপুরের সময়ে, আর সঙ্গে থাকুন সময়ে।